আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আবারও চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিব আমাদের মায়েদের গল্প অনুষ্ঠানে, এবং আপনারা আছেন আমার সাথে। আমি সেলিনা চৌধুরী শেলি নিয়ে এসেছি মায়েদের গল্প এপিসোড 7। মা বললে স্নেহের পরশ, মা বললে স্নিগ্ধ সকাল, মা বললে বৃষ্টি ভেজা দিন, মা বললে তৃষ্ণার পিপাসু পানি, মা বললে নির্ভয় প্রতিদিন, ভয় উধাও। মা একটি পূর্ণ শব্দ। সেই মাকে নিয়েই আমাদের এই প্রোগ্রাম, এবং সেই সাথে আমাদের স্নেহের শিশু বা আমরা অ্যাডাল্ট বলবো যদি বড় সন্তান, ছেলে কিংবা মেয়ে, একটা স্নেহের বন্ধন। আজকে আমার সাথে আছেন দুজন অতিথি, একজন মা এবং একটি কিশোরী মেয়ে। আমরা তাদের সাথে আজকে গল্প করব, তাদের ভালো লাগা, মন্দ লাগা, হাসি ঠাট্টা, জীবনের সুখ এবং দুঃখ নিয়ে। আমাদের প্রথম অতিথি যার কাছে আমরা যাব, তিনি একজন লেখক, একজন প্রেজেন্টার, একজন সোশ্যাল ওয়ার্কার। তিনি ব্রিটেনের বহুল পরিচিত বেতার বাংলা রেডিওর সাথে বহুদিন জড়িত ছিলেন। সেই সাথে তিনি কাজ করেছেন এশিয়ান রেডিওতে এবং বাংলা রেডিও, যেগুলো কিনা লাইভ, ফেসবুক লাইভ। তিনি এছাড়াও বাংলাদেশ প্রতিদিন নামে একটি পত্রিকা এবং আরও ব্রিটেনের বাংলা পত্রিকাগুলোতে কবিতাসহ লেখালেখি করে থাকেন। তার আরেকটি বিশেষত্ব হচ্ছে তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস, বাংলাদেশ ঢাকা উত্তরের ভাইস প্রেসিডেন্ট, এবং সেই সাথে তিনি ব্রিটেনের বাংলাদেশ হিউম্যান রাইটস মহিলা শাখার ইন্টারন্যাশনাল সেক্রেটারি। তিনি আমাদের খুবই পরিচিত একটি মুখ, এবং তার নাম হচ্ছে মিফাতুল নূর। আসুন পরিচিত হই আমাদের প্রথম গেস্টের সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আপু। আর আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা এরকম মা এবং সন্তানকে খুঁজি, যে মারা তাদের জীবনযাত্রায় তাদের সন্তানকে বেড়ে ওঠার পেছনে কি করছেন সেই যাত্রাটা দেখার জন্য। আমিও খুব আনন্দিত এত সুন্দর একটি প্রোগ্রাম আপনি নিয়ে এসেছেন, কারণ আমরা সম্ভবত অনেক ধরনের প্রোগ্রাম দেখে থাকি, কিন্তু এই প্রথম আমার মনে হচ্ছে যে মা নিয়ে একটি প্রোগ্রাম আপনি করছেন। হয়তো আরও আগে হয়েছে কিনা আমি জানি না, বাট আমি সবসময় আপনার প্রোগ্রাম দেখে থাকি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি মায়েদের কষ্ট, দুঃখ এবং ভালোবাসা নিয়ে যে প্রোগ্রামটি করছেন। এবং আজকে আমি সুযোগ পেয়েছি আমার সন্তানদেরকে নিয়ে আমি কি করছি সেই কথা বলার, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। এখন আমরা পরিচিতি হয়ে নেব আমাদের সেই আমি বলবো কিশোরী মেয়ে, কারণ সে পুরোপুরি অ্যাডাল্ট এখনও হয়নি, এবং সে ছোট বাচ্চাও না, ঠিক কৈশোর জীবনটা চলছে তার। মেয়ে, আপুর মেয়ে, যে কিনা জিসিএসসি কেবলই কমপ্লিট করেছে এবং এ-লেভেল শুরু করতে যাচ্ছে। তারপরেও এতটুকু অল্প বয়সে সে কিন্তু আমাদের কালচারের সাথে একাত্ম হয়ে মিশে গেছে। নাচ গানের পাশাপাশি সে ইংলিশ নিউজ বুলেটিনে খবর পড়ে থাকে, এবং এই অল্প বয়স থেকেই সে খুবই কনফিডেন্টভাবে এই বুলেটিন নিউজটা করে থাকে, যেটা কিনা আসলে এদেশের বেড়ে ওঠা সন্তানের জন্য কিছুটা হলেও বেগ পেতে হয়। সে আর কেউ নয়, আমাদের মিফাতুল আপুর বড় মেয়ে, এবং ওর নাম হচ্ছে সাইকা মোহাম্মদ। আসুন পরিচিত হই সাইকার সাথে।
Hello, Saika. Hello, Good evening. Auntie. Assalamu alaikum, Auntie. Assalamu alaikum, viewers. Thank you very much, Auntie, for inviting us. I felt honored. I'm sure I'm going to have so much fun talking about Mom and our relationship with the viewers and with you as well, Auntie. Thank you for coming to our show. We are privileged to have you and your mom here. And yes, we will have a fun. Let's see what secret we can discover in this show. So shall we talk to mom first? Yes, sure. আপু আপনার তিনটি সন্তান না আপু আমার দুটো সন্তান দুটি মেয়ে আচ্ছা তো সাইকা হচ্ছে আপনার বড় মেয়ে জি আর আপনার আরেকটি মেয়ে জি আচ্ছা তো প্রতিটা মা বাবার একটা মনের ভেতরে কল্পনা থাকে একটা সন্তান কেমন হবে তো আপনি যখন সাইকা কিংবা ওর বোন হলো তার আপনার কি কোনো ধরনের প্ল্যান ছিল কিংবা মানে আপনি স্বপ্ন দেখেছিলেন যে কিভাবে আপনার মেয়েটাকে বড় করবেন তো আপনি কতটুকু সার্থক হতে পেরেছেন কতটুকু করতে পেরেছেন এ পর্যন্ত অবভিয়াসলি ওর তো আরও সামনের দিক আছে ভবিষ্যৎ রয়ে গেছে ও অনলি আই গেস ইউ আর 16 or 17 16 সো মাত্র 16 বছর বয়স সো এই 16 বছর পর্যন্ত আপনি যেভাবে ওকে গড়তে চেয়েছেন সেভাবে গড়তে পেরেছেন কিনা আলহামদুলিল্লাহ আপু ধন্যবাদ আসলে মায়ের কোনো বয়স হয় না আমি যখন প্রথম মা হই তখন আমার বয়সটা তত বেশি ছিল না তারপরও আমি যখন বিয়ে হয়েছে ভেবেছি যে আমার একটি অবশ্যই বাচ্চা হবে সে ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু মেয়েদের প্রতি আমার ছোটবেলা থেকে মেয়ে বাচ্চার প্রতি একটু আকর্ষণ বেশি ছিল লাইক আমি কিন্তু পুতুল খুব পছন্দ করি হ্যাঁ তো আর মেয়ে বাচ্চার প্রতি আকর্ষণ পুতুলের প্রতি আমার একটা আকর্ষণ ছিল তবে অবশ্যই প্ল্যান ছিল যে আমার বাচ্চা যাই হোক তাকে আমি মানুষের মতো মানুষ করব এবং আমি আমার বেশ দিয়ে চেষ্টা করব যে আমার বাচ্চার জন্য আমি যতটুকু করতে পারি করব আল্লাহর রহমতে আপু আমি অবশ্যই এই পর্যন্ত 16 বছর বয়স আমার মেয়ে তো যতটুকু বেড়ে উঠেছে আমি বলবো যে হ্যাঁ আমি একজন সার্থক মা কারণ আমার বাচ্চার অনেক অ্যাক্টিভিটিস আপনারা যারা আমার পরিচিত জন রয়েছেন কমিউনিটির লোকজন রয়েছে সবাই সাইকাকে চিনে এবং সাইকার অনেক অ্যাক্টিভিটিস রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সাইকাকে এই যে জিসিএসসি সে করলো আজও পর্যন্ত স্কুল থেকে কোনো টিচারের কমপ্লেন পাইনি যে তোমার বাচ্চার এই জিনিসটা ইমপ্রুভ করতে হবে তোমার বাচ্চাকে এই জিনিসটা করাও তোমার বাচ্চার এই জিনিসটা আজকে কিন্তু পড়া হয়নি আমি কখনো এই কমপ্লেন কখনোই পাই নাই কোনো টিচার থেকে সে কিন্তু মনে করেন শুধু যে একাডেমিক পড়ালেখা তাও না সে কিন্তু 10 বছর বয়সে সে আমাদের রিলিজনের তো কোরআন পড়তে হবে আমি 10 বছর বয়সে তাকে কোরআন খতম করিয়েছি এবং কোরআন কম্পিটিশনেও সে ফার্স্ট হয়েছে 10 বছর বয়সে তো আল্লাহর রহমতে আমি আমার বেশ দিয়ে চেষ্টা করছি আমি জানি না ইন দ্য ফিউচারে আমি কতদিন বেঁচে থাকবো বা আমার বাচ্চা কতটুকু এগিয়ে যাবে বাট আমি আমার বেশ দিয়ে চেষ্টা করেছি এবং এই পর্যন্ত সে যা করেছে আলহামদুলিল্লাহ আমি একজন সাকসেস মা বলতেই পারি Thank you. We are really proud of you as well as a mother. Thank you. Thank you. Saika, তোমার মা তোমাকে নিয়ে অনেক proud করে. She's very happy that way you brought up, that way you were achieving the Bengali culture as well as our religious as well as your education. At the same time, তুমি এর পাশাপাশি কমিউনিটি কাজ করে থাকো মায়ের সাথে সাথে এবং তুমি বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছো এবং ইউ আর ডুইং ভেরি ওয়েল অন এভরি সেক্টর সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট If I would be honest, I feel like I would have never come to, doing the news bulletin or having to do so much activities and, being so successful and being part of so many things. I feel like with my mom's support and her guidance and her leadership and her strong willness in, being hardworking and devoted to our culture as well as her motherhood, I feel like I took inspiration from that, and I think that was the reason why I just kept on going, and I just, at one point now,
increased my horizons, and I've done so much thing, and just you like listing it all out, I just feel like, wow, did I actually do all this stuff? Like, I find it incredible that I've come this far. Well, that's so sweet that you appreciate your mommy. তুমি কি মনে করো you were just confident that I had that completed every task, or I have done enough, or I don't want it to do anymore, or you just think like, no, in future I'm going to be carry on doing it, and then I'm going to be achieving more goals, as well as obviously the study is your main part, but the other activities that you wanted to carry on doing it and then achieving more and more in future? Thank you, Auntie. I think that's a really important question. I think because I have so much stuff done, sometimes it gets really hard and I just feel like giving up. I feel like, oh, this is just too much, I don't want to do it. But I think the most important thing is to realize that whatever I'm doing right now is doing it for my own best future, and the more you do, the more activities you do, the more you get involved in different sectors, you become more wiser, you get more experience, you get to know more about the world. And I think it's important that when you feel that you want to give up, or when you feel really low, I think it's important to take breaks and go slow, start small, start one thing at a time, and then I think that's really important. Yeah, that's good. Because obviously education তো সবাই পড়ালেখা তো সবাই করে, কিন্তু সাথে সাথে অন্য কিছু করাটা অনেক বড় অ্যাচিভমেন্ট, if you're doing a good result at the same time, and then if you want to do something like high in your education sector, so and then with it you are carry on doing the other things. So I think that is very good ideas. I think that because I feel like because I'm a kid, like nobody knows what the future holds. Exactly. Nobody knows what their passion is. Nobody knows like if what they're doing in school is the right thing. So I think the more activities you get involved in, the more things that you participate in, and you expand your horizon, that's when at one point you're gonna be like, oh my god, that is my passion. I want to carry on doing that. You might find it interesting to carry on that passion, that if you like something to do. That's nice to hear that. What do you like to do as education wise? What do you like to do in future? So I believe that I feel a really strong sense of being in law or justice, and I think when I was little, my mom always was like, oh, I wanted to become a lawyer, right? Because she had a really strong will in justice, and she wanted to bring justice. And as far as I can tell you, I'm really inspired by whatever my mom does. I feel like she's my role model. And since I am so brought up in so much cultural stuff, and seeing her as a vice president, as being so independent and bringing such leadership, I want to carry on having a law degree and becoming a barrister one day. Okay, so what about that? Like, is that your choice to do law, or because of your mom, she wanted you to study in law, or just like you? So personally, I would say that for every reason, for every choice someone takes, there's always more than one reason. Like, of course, it's because of me being inspired by her work, right? But it's also because I'm really keen and interested in, learning about other people's problems and finding the best solutions. I want to give them a helping hand. I want to be there and give the righteous and the most righteous answer or solution that I could give. But so she's not pressurizing you, so you are doing it happily. Yeah, I think in the beginning I feel like every single parent would say that they want their children to be a doctor or something. আমি একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা ভাবতাম যে 6টা স্টুডেন্ট ভালো, তো ওকে আমরা ডক্টর বানাবো, এরকম চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা
ওকে পড়াচ্ছিলাম, আগাচ্ছিলাম। যখন সে একটু বড় হচ্ছে তখন যেমন 9-10-এ উঠলো, ওর টিচারও বললো যে ওর যে বিহেভিয়ার বা ওর যেই রকম মেধা ভালো হবে, ওর জন্য লটা ভালো হবে। তখন আস্তে আস্তে দেখলাম যে আমার কিন্তু লয়ার হওয়ার ইচ্ছা ছিল, তো আমার কিন্তু হয়ে ওঠেনি, কারণ আমার বিয়ের পর বিদেশ চলে আসছে, তো আর সেটা হয়নি। তো আমি সবসময় এটা বলি, আমার বোনের জামাইও লয়ার, তো বলি, তো টিচাররাও আমাকে অ্যাডভাইস করছে যে ছাইকার মেধা অনুযায়ী ওর যেভাবে ওর শান্তশিষ্ট বা একটা জিনিস যেভাবে বোঝে ওর জন্য লটাই ভালো হবে। তারপর দেখলাম যে ওর লর প্রতি ইন্টারেস্ট, আমরা চাচ্ছি যে ওকে সাজেশন দিয়েছেন, ও হ্যাঁ সাজেশনটা নিয়েছে, ওর নিজেরও ইন্টারেস্ট ছিল। ওর আমরা প্রথম কিন্তু ওকে ডাক্তার বানাবো এরকমই চিন্তা ছিল। পরবর্তীতে ওরও চেঞ্জ হয়েছে, তারপর ওর টিচারও অ্যাডভাইস দিল, আমার বোনের জামাই লয়ার, সেও অ্যাডভাইস দিল যে আপা ছাইকাকে লয়ার বানান, ল পড়ান, তারপর যতটুকু সে আগাতে পারে, ব্যারিস্টার হোক, জজ হোক, যাই হোক, একটা হতে পারবে। তো লাস্টে দেখলাম যে ওরও লর প্রতি আছে, ইন্টারেস্ট আছে, তো আমরা এখন ওকে লতেই পড়ানোর লাইনেই আছি আর কি। দ্যাটস ভেরি নাইস যে আপনি যেটা চাচ্ছিলেন, আপনি নিজে লয়ার হতে চেয়েছিলেন, একজন অ্যাডভোকেট হতে চেয়েছিলেন, যেটা আপনার হয়ে ওঠেনি সামাজিক কারণে কিংবা বিয়ের পর চলে এসেছি, তারপর বাচ্চা হলো, আর সেই সুযোগ হয়নি, যেটা সাইকা আপনার পূর্ণ করবে আপনার মনের ইচ্ছা, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। So yeah, we're hoping that you're going to become a lawyer, or you want to carry on doing further education like bar, law, like barrister, or yeah. So my main plan is to start with law and to take small steps into becoming a barrister. Yeah, oh, that's Inshallah. good. Yeah, that's good. All the best for that. Thank you. So তুমি যে পড়াশোনা করো, তোমার কি আলাদা রুম আছে? আমার একটা রুম আছে, আছে। আচ্ছা, মা কি সাথে বসে থাকে নাকি একা একা পড়াশোনা করে? No, it's, so she focuses. Okay, so sometimes I look after my sister, and I feel like, I don't know, I feel I'm quite different from my sister. I enjoy studying. I really do enjoy studying, and I also enjoy like teaching, right? And so like at times, because I want my sister to exceed, right? I want her to be better than me. So at times, just for the fun of it, I teach her stuff that I learned in school. And she's like, no, this is way too much. This is like for GCSE level. I'm just a kid. I don't want to do this. But it's so funny. she's like a little princess at home. Yeah, she's very spoiled. Everyone loves her. Yeah, because she's the youngest Yeah. one. That's what happened. I like either the oldest one or the youngest one is the spoiled one. I'm in the middle. Like I have two brothers, and I'm in the middle, but because I'm the only one daughter, I'm spoiled as well. So like either like both ways, or like in the middle one as well. So you never know who can be spoiled. But nice to hear that, like you got passion to do the study. So who you attach with, like most, mom or dad? Okay, I can't say that, because the reason why I think is because both parents have very different qualities, and I think both of their qualities are very important, and I personally feel like I'm a mixture of both of their qualities, but I feel like I'm more of a mixture of my mom than my dad. But either ways, I feel like I can't like say which one I love the most, right? Because they're very different, but at the same time their love is really how can I express it? It's like so much. Different ways, yeah. They express their love in different ways, and it's so much that I just can't differentiate. You can't compare. Yeah, you can't compare two different ways of love, and then obviously you attach with both of them. You said, like I said, dad and mom. So who is the boss at the house? Like, is it mom is the boss, or the dad is the boss? This is so funny. I feel like in any situation, like let's say, okay, so this is what our trick is, and this is like a little secret that I don't think mom really knows. So you are sharing with the audience I think today. I'm just exposing our secret. Yeah. But I think my dad is like, okay, so he just spoils us. He just spoils us. If I say I want a phone, he will get me a phone. But my mom is like, no, because she has reasons, right? So like,
this is what my dad would say. Okay, so I'll say, can I get a phone? And he's like, ask your mom. And then that's like the chat. So I asked him, So no point to asking him basically because he's gonna be like asking your mom that like is it because mom knows the boundaries how much you can have things in that age or how much you can go and how further like you can do things. and so sometimes Mom set up the boundaries basically. Cheekily, me and my sister, we Yeah. would say to mom, "Oh, we're gonna go shopping with dad," Yeah. and then we would like buy so many stuff, and mom is like, "What is all this stuff? Why do you have so many stuff?" And you know, my dad just follows us, and when we go with my mom, we don't utter a word because you know, I feel like I don't know, I don't want to waste my mom's money, but I feel like I can get spoiled with dad's money. That's money. কিন্তু আমি কিন্তু বেশি বেশি তোমাদের পিছনে খরচ করি কিন্তু ওর পাপা হচ্ছে কি ওর পাপা ও যে রাগ রাগ দেয়া শাসন করা এগুলা সে করে না মানে আমি কিন্তু রাগ করি আদরের ক্ষেত্রে আমি কম করি না বুঝতে পারে না যে কোনটা দিলে বাচ্চার জন্য ভালো কোনটা না এখন সে না দিলে। বাচ্চারা যা চায় তাই দিবে তাই করবে সে শাসনও করে না ও তো কিন্তু আমার মতো আমি কিন্তু তার 2 ডবল বাচ্চা নিয়ে খাটি হ্যাঁ ওরা যখন ছোট ছিল আমাদের এলাকার ভাইরা বলতো যে মা হিসাবে কাউকে যদি অ্যাওয়ার্ড দিতে হয় তাহলে ছাইকার মাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত হ্যাঁ বেস্ট মাদার কারণ হচ্ছে ও যখন স্কুল থেকে আসতো ছোট ছিল তখন ওর বয়স 4 বছর তখন থেকে তাকে আমি আরবি পড়ার জন্য তাগিদ দিয়েছি তো আমার বাচ্চা গাড়ি দিয়ে আসবে সেই সময়টার জন্য আমি অপেক্ষা করতাম না আমি নিজে গিয়ে বাচ্চা ছোট গাড়ি ছিল সেটা করে নিয়ে হেঁটে হেঁটে নিয়ে আসতাম এসে আবার আরবি পড়ার জন্য দিতাম হ্যাঁ তো এই যে আমার সেই পড়া দেখে দেখে আমার অনেক ফ্রেন্ডসরা কিন্তু বাচ্চাকে তখনও দিচ্ছিল না আমি কিন্তু ওকে 4 বছর বয়স থেকে দিয়েছি মানে আমি পড়াশোনার ব্যাপারে মানে সব কিছু কিন্তু আমি মেনটেন করি আমার হাজব্যান্ড টাকা দেবে পয়সা দেবে বাচ্চারা যা বলবে সে তাই করে বাচ্চাদের সাথে রাগও করবে না শাসনও করবে না বাট খুব টাকা পয়সা ভাঙবে বাট ওই যে সব কিছু কেয়ারটা কিন্তু আমার কথায় সেজন্য অনেক সময় বাচ্চাদের কাছে আমি হয়তো অপ্রিয় হতে পারি যে মাম্মাকে বললে মাম্মা এটা না করে যেমন অনেক সময় সারাক্ষণ মোবাইল দেখতে তো আমি দিব না বাবার কাছে চাইলে বাবার মোবাইলটা বাবা দিবে ঠিক আছে দরকার হলে আরো দিবে তো আমার আর কি সবকিছু দেখাশোনা করতে হয় নজর রাখতে হয় কোনটা ভালো কোনটা on that note we're going to be said that like you know mom is the best yeah so দর্শক মণ্ডলী আমরা এখন ছোট্ট একটি বিরতিতে চলে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসব মায়েদের গল্প অনুষ্ঠানে এবং আরো জেনে নিব আমাদের সাইকা থেকে ওর মা সম্পর্কে তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি সাথে থাকুন আবারও দেখা হবে